গত 5ই জুলাই রবিবার সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের অফিসে দুপুরে কি ঘটেছিল? গতকাল বিকেলে কক্সবাজার গিয়েছেন বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। আজ সকালে তার টেকনাফ যাবার কথা ছিল। তিনি কি শেষ পর্যন্ত যেতে পেরেছিলেন? এছাড়াও দু একটা ছোটখাটো ঘটনা নিয়ে আজকের এই পর্ব। যেহেতু বিষয়টি স্পর্শকাতর, সংবেদনশীল এবং যেহেতু বাংলাদেশের মিডিয়া সত্য প্রকাশে ততটা সাহসী নয়, তাই অনেকটা কানাঘুষা চললেও গত 5ই জুলাই রবিবার অ্যাটর্নি জেনারেল অফিসে দুপুর 1:45 কি ঘটেছিল সেটি নিয়ে আমরা অনেকের কাছ থেকে অনেক কথা শুনেছি, কিন্তু আমাদের সোর্স নিউজ আমরা ঘটনার গভীর থেকে তথ্য নিয়ে এসেছি এবং নাম প্রকাশে অনিচ্ছুক সেই অফিসের একটি সূত্র, যিনি ঘটনার সময় উপস্থিত ছিলেন, তিনি আমাদের প্রকৃত তথ্যগুলো দিয়েছেন। ঘটনা হলো যে অ্যাটর্নি জেনারেলের অফিসে রিসেন্টলি 18টি মামলা নেগোশিয়েট করেছে তারা বিহাইন্ড দ্য স্ক্রিন, অথবা বলা যায় যে আন্ডার দ্য টেবল। উদাহরণস্বরূপ বলি যে চট্টগ্রামের একজন খুব বড় ব্যবসায়ী, তার একটা চেক ডিসঅনারের মামলা ছিল, সেই মামলাটি নিষ্পত্তি করা হয়েছে। একজন ধনী ব্যবসায়ী, তার কেরানীগঞ্জে প্রায় 150 একর জমির মালিকানা নিয়ে একটি মামলা ছিল, সেই মামলা নিষ্পত্তি করা হয়েছে। এবং একই মালিকের গুলশানে একটি প্লট এবং মানিকগঞ্জে প্রায় 100 একরের বেশি জায়গার মালিকানা, সেটিও নিষ্পত্তি করা হয়েছে। এবং এই যে নিষ্পত্তি করা হয়েছে, এর পেছনে একটি লেনদেনের অভিযোগ শোনা যায়। এখন এই লেনদেনের ভাগাভাগি নিয়েই এই সরকারি আইন কর্মকর্তার অফিসে গত রবিবার 2:15 সময় হাতাহাতির ঘটনা ঘটেছে। অভিযোগে প্রকাশ যে 4 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, তারা তাদের হিসেব মতো পাওনার টাকার ভাগ না পাওয়ায় তারা সরকারি আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের অফিসে গিয়ে তার উপরে চড়াও হয়। প্রত্যক্ষদর্শীর বরাতে আমরা যেটা জেনেছি যে তাকে রীতিমতো কলার ধরে টেবিলের উপরে ফেলে একের পর এক থাপড়ানো হয়। এই ঘটনার সিসিটিভির ফুটেজ রয়েছে এবং তিনি এতে বেশ আহত হন। তখন 3 জন তাকে নিয়ে নিকটস্থ একটি ফার্মাসিতে নিয়ে যান এবং সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদানের পরে তাকে বাসায় পাঠানো হয়। এই ঘটনার পরে অ্যাটর্নি জেনারেলের প্রশাসনিক কর্মকর্তা তিনি একটি কারণ দর্শানো নোটিশ সার্ভ করেছেন। গত রবিবার 5ই জুলাই 2026 একটি কারণ দর্শানো নোটিশ সার্ভ করা হয়েছে। নোটিশটি স্বাক্ষর করেছেন অ্যাটর্নি জেনারেল অফিস, ঢাকার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন। কারণ দর্শানো নোটিশে লেখা হয়েছে, আপনারা ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব 1 মোহাম্মদ জহিরুল ইসলাম সুমন, 2 মোহাম্মদ রফিকুল ইসলাম মন্টু, 3 মোহাম্মদ মাসুদ রানা এবং 4 মোহাম্মদ আশিকুজ্জামান ব্র্যাকেটে নজরুল অদ্য 5/7/2026 বেলা 1:45 ঘটিকার সময় মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয়ের অফিস কক্ষে মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয় কর্মরত থাকাকালীন বিচার প্রার্থী ও অত্র অফিসের কর্মরত অন্যান্য আইন কর্মকর্তাগণের উপস্থিতিতে মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয়ের সাথে অসংযত আচরণ, বিভিন্ন ভয় ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এছাড়াও যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে বলে আপনারা হুমকি প্রদান করেন। আপনাদের এসব কর্মকাণ্ড অত্র অফিসের সিসিটিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে। এমতো অবস্থায় আপনাদের এহেন কার্যক্রম গুরুতর অসদাচরণ ও সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি হওয়ায় আপনাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই নোটিশ প্রাপ্তির 3 কর্মদিবসের মধ্যে জবাব প্রদানের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা যাচ্ছে।
বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল মহোদয়ের নির্দেশক্রমে স্বাক্ষর মোহাম্মদ নাসির উদ্দিন, সেখানে তারিখ দেওয়া আছে 5/7/26, প্রশাসনিক কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল অফিস, ঢাকা, এবং এটি অনুলিপি পাঠানো হচ্ছে সকল অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল গণ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, ঢাকা, এবং অফিস নথি। ঘটনাটা শুনে আমার আসলে কি মন্তব্য করা উচিত আমি ঠিক জানি না, যে বাংলাদেশের এই স্বাধীনতার পরে এইরকম কোন ঘটনা অ্যাটর্নি জেনারেল অফিসে ঘটেছে বলে আমাদের কারো অন্তত জানা নেই। বর্তমান তারেক রহমানের সরকারে যাকে যে পজিশনে দেয়া হচ্ছে, তাদের একটা বড় অংশ সেই ক্ষমতার এমন অপব্যবহার করছে এবং এমন লুটপাট শুরু করছে, এবং এই আইন কর্মকর্তার বিরুদ্ধে অনেকেই কিন্তু অভিযোগ করছেন। এমনকি এই সুপ্রিম কোর্টের বিএনপি পন্থী অনেক আইনজীবী নেতাও এই প্রধান আইন কর্মকর্তার বিরুদ্ধে নানা রকমের অভিযোগ করছেন। এই যে একটা পবিত্র দায়িত্ব তিনি পেয়েছেন, সেই দায়িত্বের অ্যাবিউজ করা এবং সেই পদকে অ্যাবিউজ করে ইচ্ছে মতো টাকা লুটপাট করার যে অভিযোগ, তার একটা টিপ অফ দ্য আইসবার্গ হলো এই ঘটনাটা। এবার আমরা আশা করি যে এই ঘটনার একটা দৃষ্টান্তমূলক বিচার হবে। এবার গতকাল বিকেলে বাংলাদেশে যে মার্কিন রাষ্ট্রদূত রয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসন, তিনি কক্সবাজার গিয়েছেন। তিনি কেন কক্সবাজার গিয়েছেন সেটা আমরা জানতে পারি না, কিন্তু আজকে সকালে তিনি টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, কিন্তু উখিয়ার আগেই তাকে ফিরে আসতে হয়েছে, কারণ মিয়ানমার টেকনাফ সীমান্তে ব্যাপক বোমা বর্ষণ হয়েছে। গত 7 দিনে অন্তত 14টি সিভিয়ার বোম্বিং এর ঘটনা ঘটেছে, এবং ঘটনাগুলো ঘটিয়েছে মিয়ানমারের জান্তা সরকারের বাহিনী, এবং তাদের এই লড়াইটি চলছে মূলত আরাকান আর্মির সাথে। তো এই বিকট শব্দ, বোম্বিং, এসব কারণে আমাদের মিস্টার ব্রেন্ট তিনি আর টেকনাফে যাননি, বরং তিনি উখিয়ার আগে থেকেই নিজের জায়গায় ফিরে এসেছেন। এবং কি ঘটনা ঘটেছে, তার কি উদ্দেশ্যে টেকনাফ যাওয়ার কথা ছিল, এটাও আমরা জানতে পারিনি। কিন্তু বাংলাদেশে যে নতুন করে খুমি পিপলস ফোর্স বা কেপিএফ, যারা আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করছে, তারাও সেখানে খুব সক্রিয়, এবং শোনা যাচ্ছে যে আরাকান আর্মির দখলকৃত বেশ কিছু এলাকা মিয়ানমারের জান্তা সরকার আবার পুনর্দখল করেছে। এমতো অবস্থায় আরাকান আর্মিকে দিয়ে একটি ছোট্ট ভূখণ্ড হলেও একটা স্বাধীনতা ঘোষণা করবার একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এখন আরাকান আর্মির সাথে এই লড়াইটি তীব্র হয়েছে, এবং তারা আগামীতে কতখানি সফল হবে, মাঝখানে তারা বেশ সফল হয়েছিল, প্রায় রাখাইন স্টেটটা প্রায় পুরোটাই দখল করে ফেলেছিল, কিন্তু এখন পাল্টা আঘাতে তারা ক্রমশ পিছু হাঁটছে। বাংলাদেশ কূটনীতিতে বড় বদল দিল্লির নেপথ্যে কি? আমরা আলাপটা একটু পুরনো আলাপ থেকেই শুরু করব। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবরটিকে জানেন? ভারতের দীর্ঘ দিনের পররাষ্ট্র নীতিতে এক অভূতপূর্ব এবং ঐতিহাসিক ইউটার্ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলাদেশের ব্যাপারে নিজেদের রণনীতি সম্পূর্ণ বদলে ফেলেছে নয়াদিল্লি। এতদিন যেখানে পর্দার আড়ালে কূটনীতির দড়ি টানাটানি করতেন বড় বড় আমলা বা ব্যুরোক্র্যাটরা, সেখানে হঠাৎ করেই ফ্রন্ট লাইনে নিয়ে আসা হয়েছে একজন হেভিওয়েট পোড় খাওয়া রাজনীতিবিদকে। মোদী সরকার বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে পাঠিয়েছেন ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে। এই বদলটা কি এমনি এমনি হলো? কিন্তু কেন এই আকস্মিক বদল? কেন একজন পেশাদার কূটনীতিকের বদলে একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিয়ে ঢাকায় পাঠানো হলো? এর নেপথ্যের আসল খেলাটা কি? কেন ঢাকাকে কেন্দ্র করে আমেরিকা, চীন এবং পাকিস্তান নিজেদের দাবার চাল চালছে? এই মুহূর্তের ভিডিওতে আমরা কোনো রকম রাগঢাক না করে ইতিহাসের পাতা উল্টে এবং বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজবো একদম সহজ ভাষায়।
আলোচনার গভীরে যাওয়ার আগে আমাদের একটা কূটনৈতিক টার্মিনোলজি বা পরিভাষা বুঝতে হবে। ভূ রাজনৈতিক আলোচনায় সাধারণত কোনো দেশকে তার নাম দিয়ে নয়, বরং তার রাজধানী দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যেমন আমেরিকার হোয়াইট হাউসে যখন ভারতের ব্যাপারে কথা হয় তখন তাদের অফিসাররা বলে নয়াদিল্লি। ঠিক একইভাবে ভারতের পররাষ্ট্র দপ্তরে যখন বাংলাদেশের প্রসঙ্গ আসে তখন মূল ফোকাস থাকে ঢাকা। এখন প্রশ্ন হলো, দিল্লির কাছে ঢাকা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কেন? এর এক কথায় যদি আমি উত্তর দেই বিস্তারিত আলাপের ঢোকার আগে, যে বাংলাদেশকে হাতছাড়া হতে না দেওয়া। বাংলাদেশ যে একটা চেস বোর্ড হয়ে গেছে, দাবার বোর্ড হয়ে গেছে, এই বোর্ডকে ব্যালেন্স করে ভারতের নিজের সুরক্ষা। আর জিওগ্রাফির ভাষায় যদি বলি, এর সবচেয়ে বড় কারণ হলো ভূগোল। বাংলাদেশ ভারতের এমন এক প্রতিবেশী যার সাথে ভারত সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত শেয়ার করে। এই সীমানা চীন বা পাকিস্তানের চেয়েও বড়। বাংলাদেশের তিন দিকেই ভারত, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসাম সবটাই বাংলাদেশের সীমান্ত লাগোয়া। আর একদিকে রয়েছে বঙ্গোপসাগর। একটু ইতিহাসের পাতায় চোখ বোলানো যাক। 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত যখন এই ভূখণ্ডটি পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল, তখন ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এটি ছিল সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। 1971 সালে ভারত বাংলাদেশকে স্বাধীন হতে সরাসরি সহযোগিতা করে এবং তারপর থেকে আজ পর্যন্ত ভারত সব সময় একটি স্থিতিশীল বা স্টেবল বাংলাদেশ চায়। কেন জানেন? কারণ ভারত 2047 সালের মধ্যে নিজেকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে। ভারত চায় তার সমস্ত শক্তি, সময় এবং অর্থ নিজের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে লাগাতে। কিন্তু বর্ডারের ওপারে যদি কোনো অস্থিরতা, উগ্রবাদ বা ভারত বিদ্বেষী সমাজ তৈরি হয়, তবে তার সরাসরি নেতিবাচক প্রভাব ভারতের ভেতরে পড়বে। বর্ডার যতই সিল করা হোক না কেন, বর্ডারের এপারে মানুষ সংকটে পড়লে ভারতে অনুপ্রবেশের সমস্যা বাড়বে। তাই ভারতের নিজস্ব স্বার্থে বাংলাদেশকে শান্ত ও নিরাপদ রাখা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন। বিশ্ব রাজনীতিতে বাংলাদেশকে এই মুহূর্তে একটি দাবার বোর্ড বা চেস বোর্ড হিসেবে ব্যবহার করতে চাইছে পৃথিবীর তিনটি বড় শক্তি, যার মধ্যে দুটি হলো মহাশক্তি আমেরিকা এবং চীন। প্রথমে আসি আমেরিকার কথায়। আগামী 10 থেকে 15 বছরের মধ্যে চীন আমেরিকার সমকক্ষ হয়ে উঠবে। তাই চীনকে কাউন্টার বা প্রতিহত করার জন্য আমেরিকার এমন একটি অঞ্চলের দরকার যেখানে সামরিক ঘাঁটি গেড়ে বসা যায়। ভারত যখন আমেরিকাকে নিজের মাটিতে কোনো সামরিক ঘাঁটি দিতে পরিষ্কার ভাষায় অস্বীকার করে, তখন আমেরিকার কাছে সবচেয়ে সহজ অপশন হয়ে দাঁড়ায় বাংলাদেশ। আমেরিকা চায় এমন এক বাংলাদেশ তৈরি করতে যার সাথে দিল্লির দূরত্ব থাকবে, আর সেই সুযোগে আমেরিকা নিজের ফায়দা লুটবে। একই সাথে চীন এবং উদীয়মান শক্তি ভারতকে নজরে রাখা আমেরিকার মূল লক্ষ্য। অন্যদিকে রয়েছে চীন। চীন এখনই আমেরিকার মতো সরাসরি সামরিক ঘাঁটি চাইছে না, তারা খেলছে অর্থনৈতিক চাল। চীন চাইছে মংলা পোর্টের নিয়ন্ত্রণ, লালমনিরহাটের এয়ারফিল্ড আর ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের ঠিক পাশে তিস্তা প্রজেক্টের কাজ। কেন? যাতে ভারতের ঘাড়ের কাছে বসে সমস্ত ইন্টেলিজেন্স বা গোপন তথ্য সংগ্রহ করা যায় এবং প্রয়োজনে ভারতের নর্থ ইস্ট বা উত্তর পূর্বাঞ্চলকে থ্রেড বা ব্ল্যাকমেইল করা যায়। আর 3 নম্বর শক্তিটি পরাশক্তি না হলেও তাদের উদ্দেশ্য মারাত্মক। সেটি হলো পাকিস্তান। কাশ্মীরে ভারতের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কড়া হওয়ায় পাকিস্তান এখন সমুদ্র পথে বাংলাদেশে জঙ্গি পার্সেল পাঠিয়ে সেখান থেকে সুন্দরবন বা পাহাড়ি অঞ্চল দিয়ে ভারতে অশান্তি ছড়ানোর চেষ্টা করে। তারা চায় বাংলাদেশে বিশৃঙ্খলা চলুক, যাতে যুব সমাজকে উগ্রবাদের দিকে ঠেলে দেওয়া যায়। এই 3 শক্তির অশুভ আতাত রুখতে দিল্লিকে তার রণনীতি বদলাতে হয়েছে। এবার আসি আসল টুইস্টে। গত 10-12 বছরে বিজেপি মোদী সরকারের অভ্যন্তরীণ রাজনীতি ও পররাষ্ট্রনীতি লক্ষ্য করলে দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনীতিবিদদের চেয়ে আমলা, টেকনোক্র্যাট এবং বিশেষজ্ঞদের বেশি গুরুত্ব দিয়েছেন। যেমন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, অশ্বিনী বৈষ্ণব বা নির্মলা সীতারমন, এরা কেউ প্রথাগত জননেতা নন। এদের রাজ্যসভা থেকে আনা হয়েছে যাতে ঠান্ডা মাথায় কাজ করতে পারেন। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে এই পুরো পলিসি কেন ইউটার্ন নিল? প্রণয় ভর্মার মতো ঝানু আইএফএস এর জায়গায় কেন দীনেশ ত্রিবেদীর মতো একজন খাঁটি রাজনীতিবিদকে বাংলাদেশে পাঠানো হলো? এর পেছনে রয়েছে এক দুর্দান্ত কূটনৈতিক দূরদর্শিতা।
দীনেশ ত্রিবেদীকে শুধু হাই কমিশনার হিসেবে পাঠানো হয়নি, তাকে দেওয়া হয়েছে ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদা। এর মানে হলো আগে কোনো আমলা সিদ্ধান্ত নিলে তাকে প্রথমে ফরেন সেক্রেটারি, তারপর ফরেন মিনিস্টার এবং সবশেষে পিএমের অনুমোদনের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হতো। লাল ফিতার দৈরাতে একটি সিদ্ধান্ত বাস্তবায়নে 15 দিন পর্যন্ত লেগে যেত, কিন্তু দীনেশ ত্রিবেদী সরাসরি ভারতের প্রধানমন্ত্রীকে রিপোর্ট করবেন। অর্থাৎ ঢাকার যে কোনো জরুরি সিদ্ধান্ত বা বাংলাদেশের নীতি নির্ধারকদের কোনো বার্তা এখন 15 দিনের বদলে সরাসরি মোদির টেবিলে পৌঁছাবে। চীন যে স্পিডে কাজ করে, ভারতও এখন সেই স্পিডেই বাংলাদেশে কাজ করতে চায়। দীনেশ ত্রিবেদীর ব্যাকগ্রাউন্ডটা একবার দেখুন। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র, টেক্সাস থেকে এমবিএ করা এবং কমার্শিয়াল পাইলট ছিলেন। তিনি কংগ্রেস, তৃণমূল এবং বিজেপি এই 3টি দলে কাজ করেছেন এবং ভারতের সাবেক কেন্দ্রীয় রেল মন্ত্রী ছিলেন। সবচেয়ে বড় কথা, তিনি পশ্চিমবঙ্গের রাজনীতি এবং মানুষের পালস খুব ভালো বোঝেন। তিস্তার জল বন্টন সমস্যা বা ফারাক্কা বাঁধের জট সবকিছুই তার নখদর্পণে। ভারত বাংলাদেশকে বার্তা দিতে চেয়েছে যে তোমরা আমাদের কাছে কতটা স্পেশাল। দীনেশ ত্রিবেদী কিন্তু ফ্লাইটে আসেননি, তিনি সুটকেস হাতে নিয়ে বাই রোডে বর্ডার পার হয়ে বাংলাদেশে ঢুকেছেন। এটি একটি বড় সিগন্যাল, মানুষের সাথে মানুষের সরাসরি এবং মাটির কানেকশন তৈরি করা। এবং তিনি দায়িত্বে আসার পরে দীর্ঘদিন বন্ধ থাকা ভারতীয় ভিসা প্রক্রিয়া আবার চালু করে দিয়েছেন। এটি সম্ভব হয়েছে তিনি মন্ত্রিত্বের কারণে। এই সিদ্ধান্তটা বাস্তবায়ন হবার ক্ষেত্রে দীর্ঘ সময় লেগে যেত। যদি একটা পেশাদার কূটনীতি থাকতেন, তিনি ফরেন মিনিস্ট্রিতে আগে যোগাযোগ করতেন, সচিব, মন্ত্রী, তারপরে পিএমএ তো যেত, পিএমএ সিদ্ধান্ত দিত, তারপরে এই ভিসাটি চালু হতো। এই ভিসাটি চালু হলো কবে? দীনেশ ত্রিবেদী যে মুহূর্তে দায়িত্ব নিলেন, সাথে সাথে চালু হয়ে গেল। এটি তার মন্ত্রিত্বের কারণে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই পরিবর্তনের পেছনে কি আরো বড় কোনো সুদূর প্রসারী চাল রয়েছে? সাম্প্রতিক সময়ের খবর আসছে যে শেখ হাসিনা হয়তো এবছরের মধ্যেই বাংলাদেশে ব্যাক করার কথা ভাবছেন। তার কামব্যাকের সময় যাতে কোনো বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় এবং বাংলাদেশের বর্তমান সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে যাতে দিল্লির একটি সুষম ও দ্রুত যোগাযোগ বজায় থাকে, তার জন্যই কি এই রাজনৈতিক চাল? বর্তমানে তারেক রহমান নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার চীন ও ভারতের প্রশ্নে অত্যন্ত সচেতনভাবে পা ফেলছে। চীন তার বিপুল অর্থ দিয়ে বাংলাদেশকে ঋণের জালে জড়াতে চায়, যেমনটা তারা শ্রীলঙ্কার ক্ষেত্রে করেছে। ভারত সেই ভুল হতে দিতে চায় না। ভারত নেপাল, ভুটান বা শ্রীলঙ্কার মতো প্রতিবেশীদেরও এখন সম্মান নিয়ে নিজেদের বৃহত্তর পরিবারের অংশ হিসেবে রাখতে চায়। অতীত ইতিহাস বলে, যখনই কোনো দেশে বড় কূটনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে, যেমন অপারেশন সিঁদুরের পর, ভারত কিন্তু আমলাদের বদলে শশী থারুর, আসাদউদ্দিন ওয়াইসি বা অভিষেক ব্যানার্জির মতো পলিটিশিয়ানদের পাঠিয়েছিল জনমত গঠন করতে। বাংলাদেশের ক্ষেত্রেও ভারত আজ সেই সফল স্ট্র্যাটেজিরই পুনরাবৃত্তি ঘটিয়েছে। দিল্লির এই বড় কূটনৈতিক বদল শেষ পর্যন্ত দক্ষিণ এশিয়ার রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়।